আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমরা ডিএফটিটা পড়বো। একটু ডিএফটিটা যেহেতু একদিনই আমরা পড়েছি বা একটা সেকশনে তারা এখনো শুরু করেনি, আমি একটুখানি প্রথম থেকে একটু শুরু করে তারপরে এগোবো। আচ্ছা, আমি শুরু করে দিই, কারণ অলরেডি 9:15 বাজে, তোমাদেরও রাত হচ্ছে। তা এখানে আমরা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, হ্যাঁ, আমরা এর আগে পড়েছি ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। এই দুটোর মধ্যে একটাই পার্থক্য। পার্থক্যটা হচ্ছে যে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মে আমার ফ্রিকোয়েন্সিটা ছিল কন্টিনিউয়াস ডোমেইনে, কিন্তু ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মে ফ্রিকোয়েন্সিটাকেও আমি ডিসক্রিটাইজ করে দিচ্ছি। ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মে আমি ফ্রিকোয়েন্সিকেও ডিসক্রিটাইজ করে দিচ্ছি। মানে ডিটিএফটি এবং ডিএফটি দুটোর ক্ষেত্রেই আমার সিগন্যালটা ডিসক্রিট টাইম ডোমেইনেই আছে। এই দুটো কমন দুটোর ক্ষেত্রেই, কিন্তু আমি ফ্রিকোয়েন্সিটা পাচ্ছিলাম কন্টিনিউয়াস ডোমেইনে যখন আমি ডিটিএফটি ব্যবহার করছিলাম, কিন্তু ডিএফটিতে আমরা ফ্রিকোয়েন্সিটাও ডিসক্রিট টাইম ডোমেইনে বা ডিসক্রিটাইজড অবস্থায় পাবো। এটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। দুটোর মধ্যে খুবই সিমিলারিটিস আছে। আমি কি করে আমি ডিটিএফটি থেকে ডিএফটিতে আসবো এটা একটুখানি দেখিয়ে দেই। আমার ডিটিএফটিতে এখানে ক্যাপিটাল এক্স ছিল, ই টু দি পাওয়ার জে ওমেগা ছিল, তার কারণ ওখানে আমার ফ্রিকোয়েন্সিটা কন্টিনিউয়াস ছিল। আচ্ছা, এইবার এখানে আমার ডিটিএফটিতে n is equal to মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি বা কোনো কোনো সময় 0 টু ইনফিনিটি, এটা ডিপেন্ড করছে আমার ফাংশন এক্স অফ এনটার অস্তিত্ব কোন জোনের মধ্যে আছে, পজিটিভ জোনে, নেগেটিভ জোনে, না ওর লিমিট কত হবে। দ্যাট এন্টায়ারলি ডিপেন্ড অন দ্য ডিসক্রিট টাইম সিগন্যাল এক্স অফ এন। এবার ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন আমার ডিটিএফটিতে ছিল। আমরা যতবার যত ডিসক্রিট টাইম সিগন্যালের ডিটিএফটি বের করেছি ততবার আমি এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন বসিয়েছি। এখন সেই কন্টিনিউয়াস ওমেগাটাকেও আমরা ডিসক্রিটাইজ করে দেব, যেটা নাকি আমার এন সংখ্যক আমার কম্পোনেন্ট হবে, এন সংখ্যক আমার ভ্যালুজ হবে, এবং সেটা কে দিয়ে ভ্যারি করা হবে, যেই কারণে এখানে ব্র্যাকেটের ভেতর কে লেখা আছে। মানে আমি কে কে ভ্যারি করাবো। আমার যদি এখানে দেখো লেখা আছে টু বি কনসিডার্ড টু বি লেন্থ এন, যে সিকোয়েন্সে আমি লিখবো সেখানে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস থাকবে না, এন সংখ্যক ভ্যালুস থাকবে। মানে ধরে নাও 4টে ভ্যালু থাকবে, 4টে ফ্রিকোয়েন্সির জন্য আমরা এখানে মানগুলো বের করব, আমরা তার অ্যামপ্লিটিউড, তার ফেজ, ওই 4টে ভ্যালুর জন্য বের করব। যেটা আগে আমরা কন্টিনিউয়াস মোডে ছিল, এখন সেটা ডিসক্রিট মোডে হয়ে যাবে। তাই এখানে ওমেগার জায়গায় যদি আমি 2πk বাই ক্যাপিটাল এন এই ভ্যালুটা বসিয়ে দেই, তাহলে আমি এই এক্সপ্রেশনটা পাচ্ছি। তার মানে দ্বিতীয় লাইনের এক্সপ্রেশনটা হচ্ছে আমার ডিএফটির এক্সপ্রেশন। ডিসক্রিট টাইম সিগন্যাল এক্স অফ এন এর যদি আমরা ডিএফটি ক্যালকুলেট করতে চাই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার আমরা প্রথমে কয়েকটা বেসিক সিগন্যাল নেব। বেসিক সিগন্যালটা কি করে আমরা বের করব সেটা দেখছি।
এখানে যেহেতু নির্দিষ্ট সংখ্যায় এবং এখানে কিন্তু মাইনাস ইনফিনিটি, যেহেতু কাউন্টিং হচ্ছে 1টা 2টো 3টে 4টে, এটা n is equal to 0 থেকে শুরু হবে, 0 ফ্রিকোয়েন্সি থেকে শুরু হবে। যখন ফ্রিকোয়েন্সি 0 তখন থেকে শুরু হবে। তা এখানে মাইনাস ইনফিনিটির ঘটনাটা ঘটবে না। তো যদি আমি ইউনিট ডেল্টা ফাংশনের জন্য ডিএফটি ক্যালকুলেট করি, তাহলে এখানে লক্ষ্য করো, আমি এখানে ফাংশনে এক্স অফ এন এর জায়গায় ডেল্টা এন বসিয়ে দেব। এইবার ডেল্টা এন এর প্যাটার্নটা কি, শুধুমাত্র এন ইজ ইকুয়াল টু 0তে ওর মান আছে, বাকি অন্য কোনো জায়গায় কি ওর কোনো মান আছে, মানে কোনো ভ্যালু কি আমরা পাবো? এন ইজ ইকুয়াল টু 0 ছাড়া অন্য কোনো জায়গায় কি আমি মান পাবো? না, পাবো না। সেই কারণেই শুধুমাত্র যখন আমি n এর মানটা 0 থেকে শুরু করে ইনক্রিজ করতে করতে যাচ্ছি, তখন এখানে প্রথমে x অফ 0, n এর মান বসালাম x অফ 0, n এর মান এখানে বসালেও এটা e টু দি পাওয়ার 0। এবার বাকি n এর মান যখন 1, n এর মান যখন 2, এই প্রত্যেকটা ক্ষেত্রে x অফ n এর মান তো শূন্যই আসবে। তার মানে আমি শুধুমাত্র n is equal to 0 ভ্যালুতে যেই মানটা পাবো, সেটাই আমার ডিএফটি হবে ইউনিট ডেল্টা ফাংশনের। এটা আমাদের ডিএফটি বের হলো। ম্যাম একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলো বলো। প্রশ্নটা হচ্ছে ম্যাম, ওই যে আপনি প্রথমে দেখেন n-1 থেকে n = 0 লিখছেন। ম্যাম আমরা তো আগে ধরেন ডিটিএফটি এর ক্ষেত্রে উপরে ইনফিনিটি বা হচ্ছে যে মানটা দেওয়া থাকতো সেই অনুযায়ী যেতাম। তাহলে ম্যাম উপরে যে n-1টা লিখছেন সেটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, এখানে আমরা কি প্রথমে আলোচনা করছি যে ডিএফটি তে আমরা ফ্রিকোয়েন্সি ওমেগা তাকেও ডিসক্রিটাইজ করে দিচ্ছি। ডিসক্রিটাইজ করে দিচ্ছি মানে ও কন্টিনিউয়াস মোডে ভ্যারি করবে না, নির্দিষ্ট কয়েকটা ভ্যালুর জন্য আমরা তার অ্যামপ্লিটিউড, ফেজ এগুলো সব বের করব। এই সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা বলছি এন সংখ্যক। আমরা জেনারেলাইজড ভাবে ভাবছি এন সংখ্যক, ক্যাপিটাল এন। এবং যেহেতু আমার এই ফ্রিকোয়েন্সিটা আমি 0 ফ্রিকোয়েন্সি থেকে শুরু করব, মানে ফ্রিকোয়েন্সি যখন নেই, আমার ডিসি সিগন্যালের কাইন্ড অফ ডিসি সিগন্যাল, যখন ফ্রিকোয়েন্সি নেই 0 থেকে শুরু করব। তার মানে আমি যদি 0 থেকে বলি, মানে কাউন্ট করা শুরু করব এবং আমার 10টা ভ্যালু থাকবে, তাহলে 9 গিয়ে শেষ হয়ে যাবে। যেহেতু 0 থেকে আমি গণনা করা শুরু করব, তাহলে আমার 10টা ভ্যালু আমার লাগবে ডিসক্রিটাইজ করার পর। তাহলে আমি 9 গিয়ে তো 10টা ভ্যালু হয়ে যাবে, তাই না? জি ম্যাম, কিন্তু আমার কি ধরেন যে প্রথম সিগন্যালটা যদি 0 থেকে শুরু হয়, তাহলে সেটা নেগেটিভই চলে গেল না 0-1 এ? আমি এটা বুঝিনি, আরেকবার বলো তো। মানে ম্যাম আমি ধরলাম ম্যাম 0 থেকে 10টা সিগন্যাল, তাহলে সেই ক্ষেত্রে ম্যাম প্রথম সিগন্যালটা মানে নেগেটিভের দিকে চলে যাচ্ছে না না 0-1? না না, কেন নেগেটিভে যাবে? ও তো 0তে আছে। যখন n is equal to 0, যখন ওমেগা 0 হয়ে গেছে, সেই সময়, সেই মুহূর্ত, যখন ফ্রিকোয়েন্সি 0, জি ম্যাম বুঝছি। নেগেটিভে যায়নি। মানে আমার যে কোনো মানে এটা কি মানে মুখস্থ উপরে যে n-1টা মানে আমার একটা কম নিতে হবে সেটা? না না না, মুখস্থ না। ব্যাপারটা হচ্ছে, মনে করো আমার 4টে আমার ফ্রিকোয়েন্সি লাগবে, 4টে ফ্রিকোয়েন্সির জন্য আমি ক্যালকুলেট করব। তাহলে 0, 1, 2, 3, এই 0, 1, 2, 3, 3তে গিয়ে আমার 4টে কমপ্লিট হয়ে গেল। তার মানে কি 3 মানে 4 মাইনাস 1, সেই কারণে ক্যাপিটাল n-1 লেখা হয়েছে। জি ম্যাম বুঝছি। যদি আমি এখানে যদি ম্যাম প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে যে কনসিডার টু বি অফ লেংথ n-1 থাকতো, তাহলে আমি এখানে লিখতে পারতাম যে n-2, তাই না ম্যাম? এক্স্যাক্টলি। যদি ওখানে বলতাম যে n-1 লেন্থ আমার সিকোয়েন্স লাগবে, তাহলে এইখানে আমার আপার লিমিটে n-2 লিখতে হতো। ম্যাম বুঝছি।
তাহলে এইভাবে আমরা ইউনিট ইম্পালস সিগন্যালের ডিএফটি বের করলাম। এবার প্রশ্নটা হচ্ছে, যদি সিগন্যালটা শিফটেড হয়, ইউনিট ইম্পালস সিগন্যালটা যদি শিফটেড হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে? তুমি মনে মনে তোমরা একটু কল্পনা করো যে ইউনিট ইম্পালস সিগন্যালটা ডান দিকে সরে গেছে, ধরে নাও 3 ঘর ডান দিকে সরে গেছে। 3 ঘর ডান দিকে যদি সরে যায়, তাহলে ওই 3 নম্বর ঘরে গিয়ে আমি ওর হাইট পাবো, বাকি সমস্ত জায়গায় ওর মান 0 থাকবে। সেইভাবে দেখতে গেলে যদি আমি ভাবি এই n0 ঘর ও সরে গেছে ডান দিকে, আমি ডান দিক দিয়ে শুরু করছি, এইটা বলার পর বাদ মানে অ্যাডভান্স হলে কি হবে সেটা তোমাদেরকে বোঝাতে পারবো। তা যদি ডান দিকে সরে যায়, তাহলে দেখো বাঁ দিকে সমস্ত ভ্যালুস গুলো 0। শুধুমাত্র যখন n এর মান n0 হবে, তখনই কিন্তু আমি ডেল্টা 0টাকে পাবো, মানে মান 1 পাবো। আবার ওটা যখন পার হয়ে যাবে, আবার আমার ডেল্টা ফাংশনের মান 0 হবে। তার মানে এই n0 n ইকুয়ালস টু n0 হওয়ার আগে এবং n ইজ ইকুয়াল টু n0 হওয়ার পরে আমি কোনো মান পাবো না, শুধুমাত্র মান পাবো এই লোকেশনটাতে। এতটা ক্লিয়ার? কেন এটা বললাম? ম্যাম আর একবার যদি একটু বলতেন। জি ম্যাম। হ্যাঁ, মনে করো আমার যে ডেল্টা ফাংশনটা কি একটা স্পাইক, এবং যেটা উইদাউট এনি শিফটিং যে ডেল্টা ফাংশনটা থাকে, সেটা তো n ইজ ইকুয়াল টু 0-তে অবস্থান করে। কিন্তু যদি এই ডেল্টা ফাংশনটা, মনে মনে ভেবে দেখো, যদি ডান দিকে কিছু ঘর সরে যায়, ডান দিকে মানে ডিলেড হয়ে যায়, তাহলে আমি ওই ডিলেড মোমেন্টে গেলে ওই মানটা 1 পাবো, তার আগেও 0, তার পরেও 0। জি ম্যাম। এইখানে সেই ডিলেটা হয়েছে n0 ঘরের। তাই যখন আমি n0 n এর মান যখন n0, তখন আমি বেসিক্যালি আমি n-n0টা ঘটছে, ঘটনাটা ঘটছে। যখন n এর মান n0, তখন আমার ডেল্টা 0-র মান পাচ্ছি। তার মানে n এর জায়গায় আমি n0 বসিয়ে দেব। যেহেতু এর মান 1, ডেল্টা 0-র মান 1, তাই আমার শুধুমাত্র এই মানটুকুই এখানে থাকবে। এটা হলো আমার শিফটেড ডেল্টা ফাংশনের ডিএফটি। তার মানে এটা ডান দিকে সরে গেলে আমার মাইনাস সাইন হচ্ছে। যদি n0টা আমার বাঁ দিকে সরতো, যদি সিগন্যালটা, যদি ডেল্টা ফাংশনটা আমার অ্যাডভান্সড হয়ে যেত, তাহলে তো n0-র মান নেগেটিভ হতো, তাই না? জি ম্যাম। তাহলে এখানে n0-র নেগেটিভ মান বসালে তা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, তার মানে এখানে প্লাস হতো। এইটুকুই শুধু পার্থক্য। তার মানে এটা দিয়ে আমরা শিফটিং প্রপার্টিটাও বলতে পারি। দেখো আমরা ডিটিএফটি তে কি শিখেছিলাম? শিফটিং প্রপার্টি মানে অরিজিনাল সিগন্যালটা ডিটিএফটির সাথে আমরা ওই ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা কে এটা গুণ করে দেব। এখানে ঠিক কিন্তু ঘটনাটা সেরকমই হচ্ছে, শুধু অরিজিনাল সিগন্যালের ডিএফটি হচ্ছে 1, যেটা এখানে গুণ অবস্থায় আছে, তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই n0 কে বাই n এটা বসলো গুণ হয়। কারণ ডিটিএফটি তে ওটা ওমেগা ছিল, কন্টিনিউয়াস ডোমেইনে ফ্রিকোয়েন্সি ছিল, এখানে আমার ডিসক্রিট ডোমেইনে ফ্রিকোয়েন্সি আছে। ডিসক্রিট ডোমেইনে ফ্রিকোয়েন্সিটা কে এর মানের উপর এক এক করে চেঞ্জ হতে থাকবে। k ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3 এবং যত সংখ্যক আমার দরকার। তাই এটা এরকম ভাবে রেজাল্ট আসছে।
ডিএফটির সাথে ডিটিএফটির খুব মিল আছে, শুধু ওটা কন্টিনিউয়াস, এটা ডিসক্রিট। একই রকম ভাবে যদি মনে করো আমি এন্ড ম্যাম পয়েন্ট, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। বি নাম্বার কোশ্চেন একটু। ম্যাম এখানে হ্যাঁ আমাদের এন নট এর মান, এন জিরোর মান যদি অন্য কিছু হতো, যে 2 3 এই টাইপের যদি একটা ভ্যালু পাইতাম, হ্যাঁ, এই ভ্যালুটা কি আমরা সরাসরি বসাই দিয়ে তারপরে কাজ করব? সেই ক্ষেত্রে ম্যাম আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতাম? যদি তাই হয়, মনে করো এন জিরোর মান যদি 2 হয়, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে এন এর মান যখন 2 হবে, তখন এখানে আমি 2 মাইনাস 2 মানে ডেল্টা 0 পাবো। তার মানে এইখানে আমার মানটা আসবে 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই কে ইন্টু 2 বাই ক্যাপিটাল এন। বুঝতে পারছি ম্যাম। মানে দিন শেষে ম্যাম আমাদের এক্স এন এর মান এন্ড অফ দ্য ডে 1ই আসবে, 1 ছাড়া কিছুই আসবে না না, যেহেতু এটা ডেল্টা ফাংশন, ডেল্টা ফাংশনের জন্য। এটা ডেল্টা ফাংশন বলে এরকম হলো। জি ম্যাম। আর আগে যেমন ডিটিএফটির ক্ষেত্রে শিফটিং কেসের ক্ষেত্রে মূল ফাংশনের ইকুয়েশনের সাথে যতটুকু শিফটেড হইতো সেইটা গুণ হয়ে যেত, এক্ষেত্রেও একই নিয়ম। এক্ষেত্রেও একই নিয়ম, শুধু ওখানে আমার কন্টিনিউয়াস একটা ফাংশন গুণ হতো, এখানে একটা ডিসক্রিট ফাংশন গুণ হবে। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, এবং দুটো, তুমি যদি ডিটিএফটি বোঝো, ডিএফটিও কোনো কঠিন, একই রকমের, শুধু ওইটুকু পার্থক্য আছে। এইবার দেখো ফাংশন গুলোও একই রকম, যেমন আমরা যদি এ টু দি পাওয়ার এন এর যেমন ডিটিএফটি বের করেছি, তেমনি এ টু দি পাওয়ার এন এর যদি আমরা ডিএফটি বের করতে চাই, একই রকম ঘটনা ঘটাবো। n ইজ ইকুয়াল টু 0, যেহেতু এন পয়েন্ট, তাই এখানে n মাইনাস 1 অবধি যাবে। এবার যেহেতু n মাইনাস 1 অবধি যাচ্ছে, তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল না 0 থেকে ক্যাপিটাল N, সেইটা আমরা এখানে ব্যবহার করব। দেখো, আমরা এক্স অফ এন এর মানটা এখানে বসিয়ে দিলাম, এই ডিসক্রিট এই ফর্মটা বসিয়ে দিলাম, এন কে, ছোট হাতের এন কে পাওয়ার হিসেবে বের করে নিলাম, যাতে আমরা ফর্মুলায় ফেলতে পারি। এবার এই যে আমাদের যে ফর্মুলাটা জানা ছিল, এই ফর্মুলাটা জানা ছিল, এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে ক্যাপিটাল এন মানে তো এন মাইনাস 1, তাই এন মাইনাস 1 এর সাথে 1 যোগ করব। তা এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখো n মাইনাস 1 প্লাস 1, বেসিক্যালি এখানে কিছুই থাকলো না, তাই এখানে ডিভাইডেড বাই n আছে, এখানে n আছে, তা এটা কাটাকাটি চলে যাবে, ফাইনালি আমার কাছে এটা পড়ে থাকবে। এবং যেহেতু আমার n সংখ্যক ডেটা লাগবে, 0 থেকে শুরু হবে, তাই এখানে আমাদের ওই শর্তটা লিখতে হবে যে আমার n পয়েন্ট ডিএফটি মানে কে এর মান আমি কত অবধি ভ্যারি করাবো, কত থেকে কত অবধি, 0 1 2 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এবার মনে করো আমি 5 পয়েন্ট ডিএফটি চাই, 5টা আমার ফ্রিকোয়েন্সি থাকবে, হ্যাঁ 5টা ফ্রিকোয়েন্সিতে আমার ডেটা লাগবে, তার থেকে বেশিও লাগবে না, কমও লাগবে না। তাহলে এখানে আমি কে এর মান কতটা ভ্যারি করাবো, 0 থেকে শুরু করে 0 to 4। 0 to 4 অব্দি ভ্যারি করাবো, কারণ 0 1 2 3 4 হয়ে গেল 5টা, বাকিটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু এই লেখাটুকু লিখতে হবে একই ম্যাম রকম। এখানে হ্যাঁ বলো বলো। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এখানে কে এর ভ্যালু কি নেগেটিভ দিকে হইতে পারবে না? না না, কখনোই হতে পারবে না। তার কারণ কেন হতে পারবে না, তার কারণ এটা এটা গণনা করা হচ্ছে, মনে করো একজন মাথা, দুইজন মাথা, তিনজন মাথা, এরকম করে, তা সেজন্য এটা মাথাটা নেগেটিভ হতে পারবে না, এটা কাউন্টিং হচ্ছে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, একই রকম ভাবে আমার এ টু দি পাওয়ার মাইনাস এন যদি ফাংশনটা থাকে, একই ঘটনা ঘটবে, শুধু এ টু দি পাওয়ার এন এ যা করেছি, এখানে এ টু দি পাওয়ার মাইনাস 1 ভেতরে থাকবে, আর কিন্তু কোনো চেঞ্জেস নেই।
এখানে a টু দি পাওয়ার -1 ভেতরে থাকবে, বাইরে পাওয়ারে কমন আমি nটাকে নিয়ে নেব, বাকি আর কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, এবার তোমাদের একটা কথা মনে হতে পারে যে ম্যাম এই লাইনটা আমরা কত দূর অবধি যাব, আমরা এই ডেরিভেশনটা কত দূর অবধি যাব। এক্ষেত্রে আমার যেটা মিনিমাম এক্সপেকটেশন সেটা হলো মিনিমাম এই লাইন অবধি এসো, এর থেকে কমে করলে হবে না। মানে আমি এই যে সূত্রটা বসালাম, সূত্রটা বসানোর পর অ্যাটলিস্ট এই যে এন এন কাটাকাটি চলে গেল, অ্যাটলিস্ট এইটুকু। পরের গুলো আমার ইচ্ছে হয়েছে তাই বসে বসে করেছি, কিন্তু এইটুকু মাস্ট, এইটুকু অবধি আসতেই হবে। আমার কার্সারটা দেখতে পাচ্ছ, আমি মাউসটা দিয়ে নাড়াচ্ছি, জি ম্যাম। এই এতটুকু অবধি লাইন আসতে হবে। পরেরটা হচ্ছে বেসিক্যালি আমার মনে হয়েছে লিখেছি এরকম। আচ্ছা, এইবার এটা বাদ থাক, এটা আমি আসলে ডিটিএফটি থেকে ডিএফটি তে আসার চেষ্টা করেছিলাম। বেসিক্যালি আমরা এখানে কি করেছি, আমি এখানে ডিটিএফটি বের করেছি, ওমেগা প্রথমেই আমি ডিসক্রিটাইজ করে দেইনি, ডিসক্রিটাইজ করেছি একেবারে লাস্টে গিয়ে ওমেগার মানটা বসিয়ে দিয়ে। তা এটা শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, সব অঙ্কে কিন্তু অ্যাপ্লাইড হবে না, সেই কারণে প্রথমেই আমি তোমাদেরকে এটা ফলো করতে না করছি, এটা পরে বোঝানো যাবে। মানে এটা সব অঙ্কের ক্ষেত্রে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না, যে প্রথমেই আমি ডিটিএফটি করে একেবারে ফাইনালি আমি ওমেগার মান বসাবো, এটা সব ক্ষেত্রে হবে না, তাই এটা সব ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব না। আমি এটা হয় কিনা সেটা চেক করার জন্য এটা চেক করে দেখেছিলাম। আচ্ছা, এইবার দেখো এটা আরো সহজভাবে তোমাদের সামনে একটা আসছে, যে ভাগ্যিস আমার পা ভেঙেছে গলা ভাঙেনি, মানে মুখটা এখনো ঠিক আছে। এইবার a টু দি পাওয়ার n এর আমরা ডিএফটি বের করেছিলাম, n পয়েন্ট ডিএফটি। এইবার আমরা বলে দিয়েছি যে n এর মান 4 মানে 4 পয়েন্ট ডিএফটি, n এর মান 4 মানে 4 পয়েন্ট ডিএফটি। তা 4 পয়েন্ট ডিএফটি মানে এই যে আমরা আগে এইভাবে ক্যালকুলেট করেছিলাম, তাই না? এই অঙ্কটা আমরা আগে কোশ্চেন নাম্বার 2 তে ছিল। তার মানে এখানে এর মান এবং n এর মান যদি বসিয়ে দেই, তাহলে আমরা একটা এক্সপ্রেশন পেয়ে যাব যেখানে শুধুমাত্র আমার কে এর মানটা অজানা আছে। কিন্তু যেহেতু আমি 4 পয়েন্ট ডিএফটি বের করব বলেছি, তার মানে আমার কে এর মান ভ্যারি হবে 0, 1, 2, 3। তাহলে এখানে আমি প্রথমে কে এর মান 0 নেব। দেখো a টু দি পাওয়ার n মানে 3 টু দি পাওয়ার 4, কে এর মান যদি 0 হয় তাহলে e টু দি পাওয়ার 0 হয়ে গেল। 1 মাইনাস এর মান 3, এখানে e টু দি পাওয়ার 0 হয়ে গেল। মানে মানগুলো বসিয়ে আমি এক একটা করে মান পাবো। এবার কে এর মান 1, তার জন্য মান পাবো। কে এর মান 2, সেইভাবে মান পাবো। এবার এই মান পাওয়াগুলো, এই যে আমি দেখো ডান দিকে যে এই কাজটা করেছি, এটা আমি মুখে মুখে করেছি, কারণ এটা ওই 2 পাই n পাই এইভাবে হয়ে যাচ্ছে। তোমরা যদি মনে করো তোমরা এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, সেখানে আমার কিছু বক্তব্য নেই, আমি জাস্ট মুখে মুখে হয়ে যায় তাই মুখে মুখে করেছি। আর তোমাদের বোঝার জন্য এটা এইভাবে, কারণ ই টু দি পাওয়ার জে থিটা কে আমরা cos থিটা প্লাস জে সাইন থিটা হিসেবে লিখতে পারি। ঠিক একই রকম ভাবে ই টু দি পাওয়ার মাইনাস জে থিটাকে cos থিটা মাইনাস জে সাইন থিটা হিসেবে লিখতে পারি। তারপরে মানগুলো বসিয়ে যা হয়েছে সেটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি, and you will get some value. এইভাবে আমরা 4 পয়েন্ট ডিএফটি মানে n এর মান, ক্যাপিটাল n এর মান 4 হওয়ার ফলে যেই মানগুলো পেলাম, দেখো যেই মানগুলো পেয়েছি সেই মানগুলোকে এরকম সিকোয়েন্সের আকারে লিখে দেব, ব্যাস আমাদের কাজ শেষ।
আমরা কে এর মান ভ্যারি করাবো 0, 1, 2, 3। প্রথমে আমরা একটা এক্সপ্রেশন পাবো এন পয়েন্ট ডিএফটি, যেটা আমরা আগে কোশ্চেন নাম্বার 2-তে করে ফেলেছি। যদি কোশ্চেন নাম্বার 2 আমাদের কাছে না থাকতো, তাহলে আগে আমাদের এন পয়েন্ট ডিএফটিটা বের করে নিতে পারতাম, বের করে এই এক্সপ্রেশনটা পেতাম, যার মধ্যে এবার আমরা কে এর মান ধীরে ধীরে বাড়াবো। 0 থেকে শুরু করে ক্যাপিটাল N-1 অবধি আমরা চেঞ্জ করব, করে আমরা যে মানগুলো পাবো সেই মানগুলোকে সিকোয়েন্সের আকারে লিখে দেব, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিএফটি। দেখো এখানে 4 পয়েন্ট ডিএফটি, ঠিক 4টে ফ্রিকোয়েন্সির রেঞ্জের জন্য আমি 4টে ভ্যালুস পেয়েছি, বাকি আমাদের দরকার নেই। এখানে হচ্ছে একেবারে নিড বেসড অ্যানালিসিস, আমার যেরকম যেরকম ভ্যালুতে আমার দরকার আমি সেটাই ক্যালকুলেট করব, সমস্ত ফ্রিকোয়েন্সির জন্য ক্যালকুলেট করব না। এটাই হচ্ছে ডিএফটি। কারুর প্রশ্ন আছে? ম্যাম এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এইবার তোমাদের একটা প্রশ্ন এখানে। হ্যাঁ বলো বলো। আচ্ছা, ওই যে -20 আর এখানে হ্যাঁ। -8 প্লাস j24, হ্যাঁ, এটা কি বড় হবে -8 প্লাস j24 টা? -8 প্লাস জে, এটা হবে কি না? j24 টা মানে ওটা কি বড় হবে -20 থেকে? আমি এটা প্রশ্নটা বুঝতে পারছি না গো। না ম্যাম, আমি বলতেছি যে হচ্ছে মানে এটা সাজায় লিখছেন তো, মানে x অফ k টা, হ্যাঁ হ্যাঁ তো সেটার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ দেখেন যে মানে 40 এর পর -8 প্লাস j24 লিখছেন, তো হ্যাঁ তারপরে -20, আমি বলতেছি হ্যাঁ। কি এটা বড় থেকে ছোট এরকম আকারে লেখা হয়েছে কি? না না, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যখন তোমার কে এর মান 0, যখন কে এর মান 0 তখন 40, যখন কে এর মান 1 তখন এটা, কে এর মান ধরে ধরে বসাবো। দেখো কে এর মান যখন 1 তখন -8 প্লাস j24। হ্যাঁ দেখো এখানে, হ্যাঁ এইবার কে এর মান যখন 2 তখন -20, কে এর মান যখন 3 তখন এইটা, মানে এটা k is equal to 0, 1, 2, 3, কে এর মান ধরে ধরে বসাবো। ঠিক আছে, তো এইবার আমি তোমাদেরকে মানে প্রথমে একটা লং প্রসেস দেখিয়ে ওটাকে কি করে শর্টকাটে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। তা আমরা যেমন ডিটিএফটি তে সাইন থিটা, সাইন এন ওমেগা 0 এগুলো ডিটিএফটি বের করেছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা এই সাইন এন পাই বাই 4 বা সাইন এন ওমেগা 0 এগুলোর ডিএফটি বের করতে পারবো। একই পদ্ধতি, পুরো পদ্ধতি এক, দেখো কোথাও কোনো পরিবর্তন নেই, এবং বলা হয়েছে 4 পয়েন্ট ডিএফটি, তার মানে এন এর মান হচ্ছে 4 মাইনাস এন এর মান 4, তার মানে লিমিট হবে 3 পর্যন্ত। তা একই পদ্ধতিতে পুরোটা ক্যালকুলেট করতে হলো, এবং যেহেতু আমার 4 পয়েন্ট বলে দিয়েছে, ফাইনালি গিয়ে আমাকে কে এর মানগুলো বসাতে হবে। তা আমরা এরকম লেন্দি প্রসেসটা করে তারপরে এখানে আমরা কে এর মান বসাতে পারি, কে এর মান এন এর মান বসাতে পারি। দেখো এই পুরো এক্সপ্রেশনটা বের হলো, তোমাদের মাথা ঘোরাচ্ছে হতে পারে, এই পুরো এক্সপ্রেশনটা পাওয়ার পর তার মধ্যে এবার কে এর মান বসিয়ে বসিয়ে ভ্যালু পাবো, এবং এটা একটা লেন্দি প্রসেস, লেন্দি। দেখো কে এর মান যখন 0 তখন আমি এই ভ্যালুটা পেয়েছি, আমি যখন সিকোয়েন্সের আকারে লিখব তখন ওই মানটা সবার আগে থাকবে, যখন আমি সিকোয়েন্সের আকারে লিখব তখন এই মানটা সবার আগে থাকবে, x অফ 0 মানে কে এর মান 0, কে এর মান 1, 2, 3। এইবার এই পদ্ধতিটা বুঝলাম যে প্রথমে আমি এন পয়েন্ট ডিএফটির এক্সপ্রেশন বের করে তারপরে আমি কে এর মান বসাবো, কিন্তু এত বড় পদ্ধতি ছাড়াও একটা শর্টকাট টেকনিক আছে, তোমাদেরকে সেটা শিখিয়ে দিচ্ছি। শর্টকাট টেকনিকটা হচ্ছে আমরা কি করব, ওই ফাংশন যে ডিসক্রিট টাইম ফাংশনটা আছে সেটা
আমরা n এর ওই মানগুলোর জন্য ক্যালকুলেট করে নেব। যেমন n এর মান তো 0, 1, 2, 3 4 পয়েন্ট ডিএফটির জন্য। তাহলে n এর মান যদি 0 বসাই তাহলে সাইন অফ 0 0। n এর মান যদি 1 বসাই তাহলে সাইন অফ π/4 তাহলে তার মান। n এর মান যদি 2 বসাই তাহলে সাইন অফ π/2 মানে 1। এইভাবে আমরা ওই চারটে ভ্যালুতে ফাংশনের মান কি হয় সেটা বের করে নিলাম। হ্যাঁ, এত বেশি খাটবো না, শুধু সেই ফাংশনের চারটে মান আমরা বের করে নিলাম। এবার আমরা n পয়েন্ট ডিএফটি দেখব। n পয়েন্ট ডিএফটি তে আমাদের বলা হচ্ছে x অফ n এর সাথে এটা করতে হবে, এটা গুণ করে, যেটা আমরা ফর্মুলা ডিএফটি। এইবার এখানে আমরা n-1 এর জায়গায় 3 বসালাম, এবার যোগ হবে। এবার দেখো আর কিছু নেই, আমি x অফ n এর মান জানি কখন n is equal to 0 তে মান কত, n is equal to 1 এ মান কত, 2 তে মান কত, 3 তে মান কত, আমি মান জানি। এবার সামেশনে শুধু k এর মান আমি চেঞ্জ করব আর মান বসাবো। তা যখন k এর মান 0 তখন তো e⁻0 মানে 1, e⁻0 মানে 1, তার মানে তখন শুধুমাত্র x অফ 0, x অফ 1, x অফ 2, x অফ 3 যোগ হয়ে যাবে। k এর মান যখন 1 তখন x অফ 0 ইন্টু e⁻0, তারপর x অফ 1 ইন্টু e⁻, k এর মান কিন্তু 1 তখন, হ্যাঁ, তার মানে n এর মান তখন 1 হচ্ছে, x অফ 1 e⁻j π/2, n এর মান 1, k এর মান 1। এইভাবে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব, তাহলে আমাদের পরিশ্রম অনেকটাই কমে যাবে। তাহলে এইভাবে প্রথমে আমরা ফাংশনের সেই চারটে, যেহেতু 4 পয়েন্ট ডিএফটি, সেই চারটে মান বের করে নেব এবং সেই চারটে মানকে আমরা এইভাবে কে এক একটা ভ্যালুর জন্য ক্যালকুলেট করব। k is equal to 0, k is equal to 1, 2, 3। যেমন দেখো k is equal to 0 তে মান কত বেরিয়েছে, 2.414। k is equal to 1 এ মান বেরিয়েছে -1। দেখো এখানে কিন্তু আমরা যখন বসালাম ঠিক সেইভাবেই বসিয়েছি। আগের অঙ্কটাতে আমার প্রায় 3.5 পেজ লেগেছিল এই একই অঙ্ক, কিন্তু এখানে আমি যখন সিগন্যালের মানগুলোকে আগে বের করে নিলাম, আমার বলতে গেলে প্রায় 2 পেজে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে আরো একটা কথা তোমাদের বলে রাখি, আমি এখানে অনেকটা স্টেপ ভেঙে ভেঙে লিখেছি তো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই একটু লেন্দি হয়েছে। তোমরা যখন ক্যালকুলেটর দিয়ে করবে তখন তোমাদের এতগুলো লাইনস হয়তো লিখতে হবে না। আমি বোঝার যাতে কোনো অসুবিধে না হয় তাই এতগুলো লাইন লিখেছি। তোমরা হয়তো এই একটা লাইনের পরে ফাইনাল আনসার লিখলেও আই উইল নট মাইন্ড। আমি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য এতগুলো লাইন ভেঙে ভেঙে লিখেছি। তার মানে আমাদের এই একই অঙ্ক অনেক শর্টে করে ফেলতে পারবো। এতদূর অবধি কোনো প্রশ্ন এসেছে? ম্যাম, এই শর্ট নিয়মে করলেও তো আমরা ফুল মার্কসই পাবো। অবশ্যই। ঠিক আছে। যেমন ডিটিএফটি তে তোমরা যদি ট্র্যাডিশনাল পদ্ধতিতে করো ফুল মার্কস পাবে, কিন্তু যদি প্রপার্টি ব্যবহার করেছো, সেটা উচ্চারণ করে লেখো, তাহলেও ফুল মার্কস পাবে। তার মানে তোমরা টেকনিক্যালি ঠিক করছো কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি ম্যাম। ম্যাম, ওইটার মতো কি এখানে উল্লেখ করা থাকতে পারে যে কোন নিয়মে করতে হবে? আপনি কি কিছু মানে না, আমি বলতে পারেন? এই ক্ষেত্রে সেটা বলার কোনো অবকাশ নেই। এখানে তোমরা যেই পদ্ধতিটা তোমাদের ভালো লাগবে তোমরা করতে পারো। বললে একটু বেশি কঠিন হয়ে যায় ঘটনাটা, কারণ অনেকের একটা পদ্ধতি সুবিধের মনে হয়,
মানে বুঝতে সুবিধা হয়, আরেকটা পদ্ধতি কঠিন লাগে, তাই এক্ষেত্রে আমি কোনোভাবেই পদ্ধতি উচ্চারণ করব না। ঠিক আছে ম্যাম। কিন্তু এটা মাথায় রেখো, যখন আমি এন পয়েন্ট ডিএফটি চাইবো, এন পয়েন্ট ডিএফটি চাইলে কিন্তু ভ্যালু বের করার কোনো অপশন থাকবে না, তখন কিন্তু আমাদের ওই ট্র্যাডিশনাল ভাবেই করতে হবে এন পয়েন্ট যদি বলি। কিন্তু যদি 4 পয়েন্ট 10 পয়েন্ট 8 পয়েন্ট থাকে, তখন আমি ভ্যালু বের করতে পারবো। এটা মাথায় রাখবে, এটা কয়েকটা অঙ্ক করলে তোমরা বুঝে যাবে। তা আজকের মতো আমি ক্লাসটাকে এখানেই থামাচ্ছি। তোমরা শুধু মাথায় রেখো, আমরা কোশ্চেন নাম্বার 6 অবধি করেছি। আর সিআর কে আমার রিকোয়েস্ট থাকবে, এই যে এই শিটটা, এটা একটু তোমাদের মেলে নিয়ে আমি ক্লাসে যাওয়ার আগে বা ক্লাসে যাওয়ার পরে তোমরা একটু প্রজেক্টরে রেখো, কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, একদমই পারবো না, মানে একদমই পঙ্গু অবস্থা। তো তোমরা ওটা প্রজেক্টরে শেয়ার করবে, আর আমার সামনে আমি একটা শিটও নিয়ে যাব, যেখানে আমি লিখে লিখে দেব তোমাদের যার যা যা কোয়ারি হবে, উত্তরটা আমি শিটে লিখে লিখে দেব, আর তোমাদের এইভাবেই বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। ঠিক আছে? ম্যাম আপনার কি মাথা ঘুরে গেছিল নাকি নরমালি পানির উপর স্লিপ খাইছেন? দাঁড়াও, আগে মিটিংটাকে ক্লোজ করি, তারপরে বলি। পানির উপর স্লিপ খেয়েছি, মাথা ঘোরায়নি, আমার মাথা খুব কমই ঘোরায়। হ্যাঁ, পানির উপর স্লিপ খেয়েছি, আর মানে ধরারও কিছু পাইনি, একেবারে সোজা চিটপটাং, আর খুব মানে মানে খুব মানে কি বলবো, অড ভাবে পড়ে গেছি একেবারে, মানে পুরো হরাইজন্টাল, কিচ্ছু ধরার পাইনি, যাই ধরতে পারছি যেহেতু পানি ছিল সেটাই পানিতে পিছলে যাচ্ছে। তো যাই হোক, এক্সরে করে দেখা গেছে কিছু মানে ভাঙেনি, কিন্তু মাসেলে ভালো পেন পেয়েছি। আর যদিও আমাকে ডাক্তার বলেছে 3-4 দিন বেড রেস্টে থাকতে, আমার হাফ বেলা বেড রেস্টে থেকেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তা বেড রেস্টে আমি থাকবো না, লেংড়ে যাবো, কালকে একটা অটো ধরবো, ধরে যাব। আর একদম দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে আমি দাঁড়াতেই পারছি না, তাই একটা চেয়ার আমি অফিসকে বলে ম্যানেজ করে নেব, বসে বসে পড়াবো তোমাদেরকে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি একটু শেয়ার করি, অ্যাটেন্ডেন্সটা তোমরা এখানে দাও। মানে ভাগ্যিস, তাই আমার অন্তত পায়ের উপর দিয়ে গেল, আমি মুখ, যদি গলা ভেঙে যেত তো পড়াতেও পারতাম না। আর পা ফুলে গেছে পুরো। এটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, দেখো তোমরা এখানে চ্যাট বক্সে যাও, গিয়ে তোমরা এখানে তোমাদের সেকশন এবং আইডি শুধু তোমাদের মানে পুরোটা না দিয়ে যেটুকু আর কি বলো সেরকম দিলেও হবে, আইডি দিয়ে তোমরা লিভ করতে পারো। যদি কালকে সকালে আমি সুস্থ থাকি, আশা করি আমি অফিস পৌঁছে যাব। এটা আমি আজকে রাত্রিটা কাটলে বুঝতে পারবো কি ঘটবে। ম্যাম বেশি প্রবলেম হলে আমাদের এক্সট্রা ক্লাস তো থাক, অসুবিধা নাই। না না, আমার নিজের অস্বস্তি হচ্ছে, বুঝলে। আমি তো ম্যাম আজকে তো আমরা এইটুকু পর্যন্তই করতাম, কালকে দেখি আমি